ফিরে এলাম বিরতির পর। সৃজন শুরুই করলো পোলারাইজেশনের কথা বলে, মেরুকরণের কথা বলে। এখন কথা হচ্ছে যে মেরুকরণ কি শুধু ধর্মকে ঘিরে হয়, গোষ্ঠী সম্প্রদায় ঘিরেও তো হয়। সৃজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে তোমারই দলে রানাঘাটের প্রার্থী অলোকেশ দাস, তিনি মতুয়াদের সম্মেলনে 30শে মার্চ চাকদায় যাচ্ছেন, গলায় মালা পরে বক্তৃতা রাখছেন, এটাও তো এক ধরনের মেরুকরণ। দুই হচ্ছে পিএমএলএ অ্যাক্ট, কালকে বামপন্থীরা, আমি ইশতেহার খুব মন দিয়ে পড়ি, একেবারে পরিষ্কার সেটাকে খারিজ করতে চাইছেন। অথচ এই পিএমএলএ অ্যাক্টে যখন এই রাজ্যের নেতামন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছেন, তখন তোমরা স্টুডিওতে সাধুবাদ জানাচ্ছ। না না, একটা কথা বোঝো, সেটা হচ্ছে এই যা যা তদন্ত বা যা যা তদন্তের ভিত্তিতে শাস্তি, এই সমস্তটা আমারও তো সেক্ষেত্রে পাল্টা প্রশ্ন থাকতে পারে যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, এই নিয়ে কোথাও কোনো সংশয় নেই। এই প্রশ্নে আমাদেরও কোনো সংশয় নেই। কথা হচ্ছে সূর্যকান্ত মিশ্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে গিয়ে এই তদন্তে গতি আনার রিকোয়েস্ট করেছিলেন, কেন প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, নরেন্দ্র মোদীর কাছে তো যাননি। কেন্দ্রীয় সরকারের মাথার কাছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্নে, দেখো কেন্দ্রীয় সরকারে যে আছে সে যদি সিবিআই ইডি তার মতো করে তদন্ত করে, তাহলে সে তো এক্সিকিউটিভের হেড, তার কাছে যে কেউ যেতে পারে, যে কোনো পলিটিক্যাল পার্টি যেতে পারে। তোমার মনে থাকবে 11 সালে হেরে যাওয়ার পর, এটাই বলছে যে আমরা ভিকটিম। আমি বলছি 11 সালে হেরে যাওয়ার পর এইভাবে আমাদের শেষ করতে চাইছে। বাংলার ভালো কারা চায়, 11 সালে হেরে যাওয়ার পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে বাংলার প্রকল্পগুলো নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়েছিল। আমার কথাটা অন্য, সুমনদা, সেটা হচ্ছে দিল্লি বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাসভবন থেকে গ্রেপ্তার হয়ে যান, কিন্তু হাজরা মোড় ক্রস করলে ইডি সিবিআই ভালুক থেকে শামুক হয়ে যায়। তাহলে কি সেটিং? তাহলে যে বোঝাপড়ার কথা আমরা বলছি, সেই বোঝাপড়া কি সত্যি আছে? তাহলে কি কেন্দ্রীয় এজেন্সি আসলে যতটা গর্জাচ্ছে বাংলার দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে ততটা বর্ষাচ্ছে না? এই প্রশ্নগুলোও কিন্তু থাকতে হবে। এই প্রশ্ন অনেকের, দেবাংশুর আমি উত্তর নেব, কিন্তু আমি বলছি তুমি যেহেতু মনমোহন সিং এর কথা বললেন, 2008 সালের আগে যেভাবে বিশেষ করে ইউপিএ 1-এর ক্ষেত্রে বামেরা সরকারের নীতিকে ইতিবাচক দিকে প্রভাবিত করতে পারছিল, একের পর এক প্রকল্প আমি বলছি যে এখানে আনা যেত, সেই সুযোগ বামেরা, তোমার মনে হয় না যে অ্যাকচুয়ালি বাস মিস করেছিলেন? যে প্রভাব ছিল সরকারের ওপর বামেদের, তাতে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ইতিবাচক জিনিস করা যেত না? বামপন্থীরা ওই যে 60-62 জন এমপি, ওই সময় আরটিআই, ওই সময় ফুড সিকিউরিটি বিল, যে সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন আমি সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবেন, উঠতে বললে বসা, বসতে বললে বসা। ওই সরকারকে দিয়ে কতগুলো জনকল্যাণমূলক কাজ হয়েছিল, আরো করা যেত। রুরাল হেলথ মিশন, 100 দিনের কাজ, আদিবাসী, অনেক কথা আমি বলতে পারি। আমি আবার বলছি এই ধরনের বিতর্কের উপাদান আছে, কিন্তু 2008-এ আমি যদি ধরেও নি বামপন্থীদের ওই সিদ্ধান্তটা নিয়ে বিতর্কের উপাদান ছিল, তার জন্য 2024-এ বামপন্থীদের বিতর্ক, আমি বলছি অনেকে বলেন এই সিদ্ধান্ত তো আত্মঘাতী সিদ্ধান্ত, তাও আমি বলছি তাতেও যা বিতর্কের উপাদান আছে। আত্মঘাতী সিদ্ধান্ত মানে সিপিআইএম এর নিজস্ব লজিক ছিল। সিপিআইএম যেভাবে তৈরি হয়েছে, সিপিআইএম এর যা বোঝাপড়া আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে, তুমি যদি আমেরিকার কাছে দেশটাকে বেঁচে দাও, এই প্রথমবার তুমি বলো। আমার একটাই প্রশ্ন, তুমি কি ঐতিহাসিক ভুল বলবে? না, আমি এটা বলবো না, এই কারণে, কারণ এটা এই ডিবেটগুলো চলে ইতিহাসে, বারবার এই ডিবেট রিসার্ফেস করে এবং নতুন নতুন অ্যাঙ্গেল যুক্ত হয়। আমি ওই কারণে একটু আগে একটা অন্য প্রশ্ন বললাম, কনক্লুড করবো না, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে এই প্রথম ভারত যেভাবে আন্তর্জাতিক কতগুলো প্রশ্নে যে অবস্থান নিচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে ভারতের এতদিনের, এমনকি বাজপেয়ী গভর্নমেন্টের সময় যে পররাষ্ট্র নীতি ছিল, সেটা থেকে ভারত সরছে, এর লং টার্ম ইমপ্লিকেশন আছে। ঠিক, কিন্তু সরকার থেকে দূরে শূন্য আসন নিয়ে সমালোচনা, আর সরকারের ভেতরে থেকে অতজন সাংসদের প্রেশার গ্রুপ নিয়ে সরকারের নীতি নিয়ন্ত্রণ করা, এবং এই আজকের 100 দিনের কাজের মতো প্রকল্প যখন তৈরি হয়েছে, তখন সেটা প্রভাবিত করে আরও বেশি কিছু বাংলার জন্য আদায় করা যেত কিনা, এই প্রশ্ন ইতিহাসের কথাটা আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, সুমনদা আপনি প্রোগ্রামটা শুরুর সময় যে প্রশ্নটা করেছিলেন না, যে বামেদের সময় অন্তত এরকম হয়নি কোনো নেতার বাড়ি থেকে টাকা উদ্ধার, তার একটা উত্তর আপনি একটু আগে দিয়ে দিলেন। বুদ্ধবাবুর সেই বক্তব্য, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি বলছি সেন্ট্রালের সাথে যে রিলেশনশিপটা ছিল ভারতীয় মানে রাজ্যের কমিউনিস্টদের, বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাথে রিলেশনটা তো সেই জায়গাতে নেই সম্পূর্ণ। বরং 11তে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে 14 থেকেই দেখেন এমন একটা সরকার যারা সম্পূর্ণভাবে আমাদের বিরোধী জায়গাতে অবস্থান করছেন। এবং শুধু তাই নয়, এফডিআই ইস্যুতে আমরা 2012 সালে যখন সমর্থন তুলে নিলাম ইউপিএর ওপরেও, তখনও 1.5-2 বছর ইউপিএ সরকারও আমাদের সাথে ওই ব্যবহারটাই করেছে। আমি এখানে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি বুদ্ধবাবুর ওই প্রাণভোমরার কথাটা নিয়ে বলছো, যে সত্যি তো বুদ্ধবাবু বলেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা এখন বলেন যে আমরা ক্ষমতায় এলে ইডি সিবিআই দেখবেন কিভাবে আপনাদের গ্রেফতার করবে, তো একই কথা। হ্যাঁ, কারণ আমাদের দুজন গ্রেফতার করলে তোমাদের 4 জন গ্রেফতার করবে। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীরা যা করে রেখেছে, আজকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে,
যে তিনি নাকি কোনো একটা সরকারি নীতির মাধ্যমে মদের কোম্পানিগুলোকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, সোজা কথায়। এই ইলেকটোরাল বন্ড নিয়ে বিজেপির যে ইস্যুটা আপনি যদি দেখেন, যারা যারা ইলেকটোরাল বন্ড দিয়েছে তার আগে ইডি সিবিআই এর হানা, তারপরেই টাকা দেওয়া এবং তারপরেই সরকারি বরাত পাইয়ে দেওয়া, এই অভিযোগের সাথে কোনো তফাৎ নেই। এবং রেড হওয়ার পরে 5 কোটি টাকা, আমি তো কোম্পানির নাম করে অনুষ্ঠান করেছি, এবং তারপরে ইডি জামিন অপোজ করলো না, তারপর বেরিয়ে 25 কোটি। না, কিন্তু আমি বলছি ইলেকটোরাল বন্ড নিয়ে দেবাংশু তোমরা বলছো কি করে লটারি কিং সে 542 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। আমি বিশ্বাস করি না, মানুষ বিশ্বাস করেন কিনা জানি না, যে তৃণমূল কংগ্রেসের অফিসের বাইরে এসে ড্রপ বক্সে 542 কোটি টাকার চেক রেখে দেয়। আমি বলছি সবাই হাসবে। আমাদের ক্ষেত্রে বা ভারতের বিজেপি বাদ দিয়ে যে কটা রাজনৈতিক দল বন্ড পেয়েছে তাদের কারণ মধ্যে বিজেপি বাদ দিয়ে যে কটা দল পেয়েছে, সেই আর কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে কংগ্রেস এত পায়নি। আমি বলছি সেই রাজনৈতিক তার একটা কারণ আছে সুমন, আমি বলছি এই বিজেপি বাদ দিয়ে যে কটা দল পেয়েছে তাদের কারোর ক্ষেত্রে কি পাল্টা সুবিধা পাইয়ে দেওয়ার কোনো সচক্ষে প্রমাণ আছে চোখের সামনে? আমি যেটা জানতে চাইছি, আর আপনি বলছেন কেন। আমি শোনো, তুমি এটা কি বিশ্বাস করো যে কোনো শিল্পপতি কোনো রাজনৈতিক দলকে অর্থ দেয় ভেতর থেকে, আবেগ থেকে? আমি বলছি সুমন, আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি, যদি দাও আমি সমৃদ্ধ হব। না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আপনি যে যে কোনো কোম্পানি যদি এই ফান্ডটা তাকে না দিতে হতো, সেই যে প্রোডাক্টটা তৈরি করে তার দাম কোথায় এসে দাঁড়াতো? ঠিক যে লজিক, আমি তোমার সঙ্গে একমত যে ওষুধ কোম্পানির দাম যেরকম বাড়ছে। আমি বলছি ভারতবর্ষের মাটিতে বহু শিল্পপতি আছেন বা বহু ইন্ডাস্ট্রি আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় প্রকাশ্যে সাহায্য করে এসেছেন, এবং তারা বিভিন্ন বহু এরকম শিল্প সংস্থা আছে যারা সমস্ত পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে, কারোর কিচ্ছু বলার নেই। আমি বলছি সুমন, আমি এই জায়গা থেকেই বলছি যে এটা তো বিজেপি ভালো বলতে পারবে, তারা কেন ইলেকট্রাল বন্ডের এই সিস্টেমটা নিয়েছিল, এটা তো তৃণমূল আর নেই। এবং আজকে প্রকাশ হওয়ার পর আমাদের কোনো অস্বস্তির জায়গা তৃণমূল বিরোধী দল। আমি আপনাকে বলছি, আপনি প্রধান ফান্ডের জায়গাটা যদি দেখেন, তৃণমূল কংগ্রেস যে মেন ফান্ডটা পেয়েছে, আপনি দেখবেন 2021-এর ইলেকশনটা, তো এটা আপনি মানবেন একজন সাংবাদিক হিসাবে, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে চর্চিত একটা ইলেকশন ছিল। এবং এই ইলেকশনটার পরে তৃণমূল কংগ্রেসের একটা ন্যাশনাল জায়গা তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেস মেবি সেরকম একটা জায়গাতে যেতে পারে। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে অনেক শিল্পপতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই পারে তৃণমূল কংগ্রেসের দিকে একটা রাজনৈতিক দল হিসাবে। এবং আপনি যদি দেখেন মেন প্রাপ্তির জায়গাটা হয় না, 1000 কোটি টাকা সিংহভাগের বেশি তো সত্যি 21-এর পরে এসছে। আমি বলছি 21-এর পরের ইলেকশনটা, এবং তারপরে আপনি যদি দেখেন 1.5 বছর পর তারপর তৃণমূল কংগ্রেস ধরুন গোয়াতে আমরা গিয়েছি, আমরা সেভাবে ফ্রুটফুল হতে পারিনি, ত্রিপুরাতে গিয়েছি ফ্রুটফুল হতে পারিনি, তারপরের অঙ্কটা আপনি দেখুন আবার নেমে গিয়েছে নিচের দিকে। আমি বলছি যে এই অনুষ্ঠান শেষ হলে আমায় বেশি না গোটা 5 জন শিল্পপতির নাম দাও যারা নিঃস্বার্থভাবে অর্থ দেন। আমার আইকিউটা একটু বাড়াতে হবে সেজন্য। না না, একদম পরিষ্কার তৃণমূলের এখন অন্য 5টা বিষয় নিয়ে, তৃণমূল আবহাওয়া কেমন আছে, কেউ কেমন গান করেন, কেউ কেমন সিনেমা করেন, এইসব নিয়ে বলতে হয়। তৃণমূল যদি এখন ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে বলতে শুরু করে, তাহলে সত্যি আলোচনার কোনো মানে থাকে না। কংগ্রেস যে বলছে সেটা নিয়ে কি বলবে? কংগ্রেস গোটা দেশের প্রশ্নে আছে, তো কংগ্রেসটা আমরা প্রকাশ্যেই বলেছি ওই টাকাটাও নেওয়া ঠিক হয়নি, কিন্তু এটা তো সত্যি একটা আশ্চর্যের বিষয় যে একটা আরে সব জায়গায় জোট হয়েছে। শোনো না, একটা রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল 21-এ ওই তুমি যা যা বললে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে জাতীয় তকমা খসে গেল, সেই দল গোটা দেশে বিজেপির পরে 2 নম্বর ইলেকটোরাল বন্ড এবং লটারির টাকা। আমার প্রশ্ন হচ্ছে, দেখো সন্ধ্যার এই যে আমরা গ্রামেগঞ্জে ঘুরে দেখি, তো লটারির কিন্তু একটা কুপ্রভাব আছে। লটারির কিন্তু এই যে বিপুল টাকা আসছে এবং মানুষের টাকা চলে যাচ্ছে, এই সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবং এই লটারির অভিযোগ শুধু ফিউচার গেমিং এর প্রশ্ন না, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও হয়েছিল, একাধিক প্রশ্ন। তৃণমূল আসলে যেখান থেকে পাচ্ছে, তৃণমূলের নেতা, উনি খুব সৌভাগ্যবান। আমি বলছি ওনাকে দূরে রাখো, তার কারণ 2 বছরের মধ্যে 6 বার যিনি লটারিতে পুরস্কার পান তাকে আলাদা রাখতে হবে। এরকম সোনা বাঁধানো কপাল এগুলো অনুব্রত মণ্ডলের ভাবা যায় না। তুমি আমার বাংলা একটা কথা আছে না যে কেঁচো খুঁড়তে কেউটে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউটেটাকে আড়াল করতে বিভিন্ন কেঁচো একটা দুটো করে বার করা হয়েছে। আচ্ছা বেশ, 4 জন অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদের প্রশ্ন সরাসরি নেব দেবাংশুকে এবং সৃজনের কাছে। আমার দুজনের কাছে দুটো কমন প্রশ্ন আর আলাদা করে একটা করে কোশ্চেন। সেটা হলো কমন প্রশ্নটা দুজনের কাছে, যে তোমরা ইয়ং সাংসদ হতে যাচ্ছ, হবু সাংসদ, ইয়ং সাংসদ, প্রত্যাশা অনেক। আমাদের পশ্চিমবাংলাতে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে কাজের জন্য যাচ্ছে। কর্মসংস্থানের প্রশ্নে তোমাদের পরিকল্পনা কি? একজন সাংসদ যদি হও পশ্চিমবাংলার, তাহলে বেকার যুবকদের জন্য তোমাদের আলাদা আলাদা ভাবনাটা আমরা জানতে চাই ভোটার হিসাবে। একই সাথে পশ্চিমবাংলায় গত 40 বছর বা তারও বেশি সময় ধরে যে রাজনৈতিক হিংসা হচ্ছে
এবং এখানে অন্য পক্ষকে শত্রু হিসাবে দেখা হয়। এর থেকে মুক্তির জন্য একজন হবু সাংসদ হিসাবে তোমরা কিভাবে নিজেকে মানে নিজেরা কিভাবে ভাবছো এবং আমরা আশ্বস্ত কি করে হব যে হিংসামুক্ত বাংলা হতে পারে? এবার আমি এই দুটো যেহেতু হ্যাঁ দর্শক ভুলে যাবেন, দেবাংশু, না, এক হচ্ছে কর্মসংস্থান, দুই হচ্ছে বাংলার ভোটে হিংসা নিয়মে পরিণত হয়েছে। তোমরাই শাসন ক্ষমতায় এতদিন ধরে, গত 12 বছর ধরে, কিভাবে এটাকে আটকানো না, আমি বিশ্বনাথ থেকে শুধু প্রথম কথা বলি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এক একটা রাজ্যের ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি রয়েছে যে নির্দিষ্ট বিষয়গুলোতে সেই রাজ্যগুলো এগিয়ে। ফলে বাংলায় যেমন কিছু মানুষ কাজ করতে আসেন কিছু স্পেসিফিক কারণে, অন্যান্য রাজ্যেও কিছু মানুষ কাজ করতে যান, তারা নির্দিষ্ট সেই জায়গার কাজটা করেন। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমার কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে আমার লক্ষ্য থাকবে সেই কনস্টিটিউয়েন্সিতে যে ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ভালো জায়গায় যেতে পারে বা সবচেয়ে বেশি সেখানে ফ্লারিশ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাবা। যেমন আমি আমার ক্ষেত্রে বলছি, আমার তমলুকের মধ্যে ময়না বলে একটা বিধানসভা আছে, সেই ময়না বিধানসভার মাছের জন্য বিখ্যাত। সেই মাছের চাষ ফিশারিকে কেন্দ্র করে অনেক বড় ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হতে পারে এবং অনেক রকমের কাজ সেখানে হতে পারে। সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করছি। প্রয়োজনে আমরা আপনাদের মতো যারা সমাজের বিশিষ্ট মানুষেরা আছেন, যারা অধ্যাপক মানুষেরা আছেন, আমরা তাদের থেকেও সাহায্য নেব, আপনাদেরও সাজেশন আমরা নেব যে আমরা কিভাবে এই জায়গাটায় করতে পারি। কারণ আপনারা তো ছাত্র তৈরি করছেন, তারপরে সেই ছাত্রের মধ্যে কিছু মানুষ বাংলায় কাজ করছেন, কিছু মানুষ বাইরে যাচ্ছেন, তো আপনাদের একটা ইমোশন থাকতেই পারে যারা বাইরে যাচ্ছেন তারাও বাংলায় থাকুক। আবার উল্টোটাও যদি হয়, বাংলায় প্রচুর মানুষ বাইরে থেকে কাজ করতে আসেন, তো সেটা আমরা নজর রাখবো। আর দ্বিতীয়টা, আপনি ইলেকশনের যেটা আপনি বাংলার রাজনৈতিক পরিবেশ নিয়ে বলেন, আমি একটা কথা শুধু আমার ক্ষেত্রে বলতে পারি, যেদিনকে টিকিট অ্যানাউন্সমেন্ট হয় সেই দিনকেই সম্ভবত আমি এবিপি আনন্দর ক্ষেত্রে আমাকে যখন প্রশ্ন করা হয়, আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি চাই নির্বাচন আমার লোকসভা কেন্দ্রে অন্তত যেন শান্তিপূর্ণ নির্বাচন হয়, সুষ্ঠু একটা নির্বাচন হয়। এবং স্বাভাবিকভাবে এই জায়গাটা আমরা গোটা রাজ্যের ক্ষেত্রেও এটা আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচন শান্তিপূর্ণ হোক। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বহুবার তোমার দলের তরফ থেকে যারা পদাধিকারী, যারা দায়িত্বপূর্ণ, যেমন পার্থ ভৌমিক, আগে ঘোষণা করেও শেষ পর্যন্ত নিজেই দুঃখ করেন যে সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। আমি একটা কথা বলতে পারি, আমি আবার বলছি, পঞ্চায়েত নির্বাচন বাংলার রাজনীতিতে এমন একটা নির্বাচন যেখানে এত সংখ্যক পলিটিক্যাল ক্যান্ডিডেট হয়, ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ন্ত্রণ করা একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে গুপি বাগার মতো একটা ক্ল্যাপিংয়ের মাধ্যমে সম্ভব নয়। কিন্তু আমরা 2013 থেকে 2018 থেকে যদি আপনি 2023-এর পঞ্চায়েত নির্বাচনের তুলনা করেন, বিরোধীদের নমিনেশন দেওয়ার হার, কন্টেস্ট করার হার, সেটা আগের তুলনায় অনেকটা বেড়েছে। মৃত্যুর হার বেড়েছে। আমি বলছি আমরা বেটারমেন্টের জায়গায় যাবার চেষ্টা করছি, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, এবং একদিনে সেটা সম্ভব না, আমরা আগামী দিনে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো, এইটুকু আশ্বস্ত করতে পারি। সেজন, কাজের প্রশ্নটা আগে বলি। একদম প্রথম কথা, সাংসদ হিসেবে প্রথম দিন পার্লামেন্টের ভিতরে যদি সুযোগ পাই, কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি করব। রাইট টু এমপ্লয়মেন্ট, ফান্ডামেন্টাল রাইট, প্রথম বেসিক জায়গা থেকে শুরু করতে হবে। এটা নেই বলে একটা বড় অংশ তারা কাজ করার যোগ্য। এই কিছুদিন আগে আমি সিএমআইয়ের রিপোর্ট দেখছিলাম, ভারতবর্ষে যা কর্মক্ষম মানুষ তার 40% কাজ করেন, বাকি 60% মোদির আমলে কাজ পাচ্ছেন না, কাজ করতে পারছেন না। সুতরাং এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বড় সরকারি চাকরির জায়গা, ধরুন রেল বা ব্যাংক বা ইত্যাদি ইত্যাদি, যেখানে বিরাট শূন্যপদ আছে, যে শূন্যপদগুলো এক লহমায় বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে এসএসসি, টেট, পিএসসি জানিয়ে এত আলোচনা, দুর্নীতি, এই জায়গাগুলোতে শূন্যপদ সম্পূর্ণ নিয়োগ করা, সেখানে স্বচ্ছভাবে সেইটার একটা জায়গা তৈরি করবো, অর্থাৎ স্থায়ী, নিশ্চিত, নিরাপদ জীবনের ঠিকানা দেওয়া। থার্ডলি, তার পরেও তার বাইরেও একটা, বিশেষত আমাদের প্রজন্ম, একটা বড় অংশ থাকবে যারা স্থায়ী কাজ করবে না, যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের সাথে থাকবে, তাদের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি, তারা ওভারটাইম খাটছে কিন্তু মাইনে পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, এটা যাতে না হয়, তাদের জীবন ধারণের ন্যূনতম যে গ্যারান্টিগুলো সেইগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর তারপরে এমপি হিসেবে আমার ক্যাপাসিটিতে, যেমন ধরুন আমি বলতে পারি যাদবপুর কনস্টিটুয়েন্সিতে বামপন্থীদের সময় আলোচনা শুরু হয়েছিল জগদ্দলে একটা সোনারপুরে হার্ডওয়্যার পার্ক, আইটি পার্ক, এই ধরনের যে জায়গাগুলো করানোর চেষ্টা করা, সেগুলো অবশ্যই করবো। এটা হলো কাজের প্রশ্নে খুব স্পেসিফিক 2-3টে। এরপরে এমএসএমই ইত্যাদি ইত্যাদি আছে। হিংসা নিয়ে কি ভাবো? হিংসা 2 হচ্ছে, মনে রাখবে তোমাদের সময় একদম আমার এখানে আমি একটু মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে দুটো কথা বলতে চাই। এক হলো, দেখুন, ভায়োলেন্স সোসাইটির পার্ট। অন্য অনেক রাজ্যে যেটা জাতের নামে, ধর্মের নামে হয়, পশ্চিমবঙ্গে সেই অর্থে জাতের নামে, ধর্মের নামে ভায়োলেন্সের চেহারা তো এতদিন আমরা দেখিনি। এখন বিজেপি আসার পর বিজেপি তৃণমূল যা বাইনারি তৈরি করছে, কোথাও কোথাও হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে পলিটিক্যাল ভায়োলেন্সের চেহারাটা হলো পলিটিক্যাল। আমি আরও অনেক আগের কথায় যেতে পারি, আমি কোনো গুন্ডামিকে গ্লোরিফাই করছি না, কিন্তু আমি বলছি বিপ্লবী সশস্ত্র আন্দোলনের ধারা কিন্তু বাংলা। তো বাংলার সোসাইটিতে এই পয়েন্টটা আছে। আমি শেষ করিনি, বলছি ওই জন্যই গ্লোরিফাই করছি না, আমি বললাম
কিন্তু ধরুন জমিদারদের লেঠেলদের সাথে কৃষকদের লড়াই, সেখানে যে দেখো, আমি তোমায় বলছি তাত্ত্বিক এত নয়। আমি to the point বলছি, বিশ্বনাথ। আমরা শোনো ভাই, পরিষ্কার মানুষ জানতে চায় মরিচঝাপি আবার ফিরে আসবে কি, আনন্দমার্গীতে পুড়িয়ে মারার ইস্যু আবার আসবে কি, সিঙ্গুর নন্দীগ্রামের মতন হিংসা তোমরা করাবে কি, হিংসামুক্ত বাংলা কিভাবে তোমরা দিতে পারবে? আমাকে আপনি 2 মিনিট প্লিজ দিন। আপনি এতক্ষণ অপেক্ষা করেছেন, প্লিজ 2 মিনিট দিন। এক হচ্ছে আমি বললাম প্রথম কথাটা, আমাকে একটু শেষ করতে দিন। এক হচ্ছে যে পলিটিক্যাল ভায়োলেন্স, বাংলার ভায়োলেন্সের চেহারাটা পলিটিক্যাল, এটা কোনো পার্টির 1, 2, 3 হাতে নেই। 1, 2 হচ্ছে তথাপি যেটা করা সম্ভব, যেটা তৃণমূল আসার পর গন্ডগোলটা হয়ে গেছে, প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে গিয়েছে, যেটা আমি আসতে যাচ্ছিলাম, বিশ্বনাথ দা আশা করি খুশি হবেন। রাজনীতি থেকে দুষ্কৃতিকে, দুর্নীতিকে, রাজনীতি থেকে টাকাকে বিযুক্ত করলে এই ভায়োলেন্স এক ধাক্কা অনেকটা কমিয়ে আনা সম্ভব, যেটা সিপিআইএম বদ্ধপরিকর। আমি সুমনদা জাস্ট ইন্ডিভিজুয়াল কোশ্চেনটা আমি না করে পাচ্ছি না একটু। একটা হলো দেবাংশুর কাছে প্রশ্নটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানে শুভেন্দু অধিকারী, মানে আজকের দিনে যত নেতা আছে সবাই ছাত্র রাজনীতি করে আজকে মূল রাজনীতিতে ঢুকেছে। 2017 সাল থেকে কার্যত তোমরা ছাত্রদের রাজনীতির থেকে দূরে রাখছো। কোনো বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচন হচ্ছে না এক্সেপ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অথবা প্রেসিডেন্সি ছাড়া। এই যে ছাত্রদেরকে রাজনীতির মধ্যে ঢুকতে দিচ্ছ না, আমাদের চোখে ধরা পড়ছে যে লিডারশিপ ক্রাইসিস প্রত্যেকটা দল ভুগছে, তার কারণ অর্গানিক লিডার তৈরি হচ্ছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী সবাই মানে ছাত্র রাজনীতির মধ্যে আজকে বৃহত্তম রাজনীতি করছে। ছাত্ররা গণতন্ত্রের অধিকার কবে পাবে? এবার তোমাকে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো যে দেখো, দীর্ঘদিন আমরা দেখেছি যে বৃদ্ধতন্ত্র নিয়ে আমরা সমালোচনা করেছি, আজকে বৃদ্ধরা দূরে সরে গেছে। এই নির্বাচনে কার্যত তোমার মতন ইয়ং মুখে ভরিয়ে দিয়েছে সিপিএম। তুমি দলকে কিভাবে আশ্বস্ত করতে পারো তোমার উইনিবিলিটি দিয়ে? মানে কি তোমার মেকানিজম, নতুন কি তুমি পদ্ধতি প্রচারে আনছো যার থেকে ভোটাররা আশ্বস্ত হতে পারে না এরা কিন্তু পুরনো সিপিএম নয়, এরা নতুন সিপিএম, এদেরকে ভোট দেওয়া যেতে পারে? দেবাংশু। আচ্ছা, আমি প্রথমত একটা কথা বলি বিশ্বনাথ দাকে, সেটা হচ্ছে সরকার চায় ইলেকশন হোক এবং আমাদের বিশ্বাস এটা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র ইলেকশন সরকার করানোর চেষ্টা করবেন বিভিন্ন কলেজে, এবং এটা আমরাও চাই ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব হোক, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে, দলের তরফ থেকে সরকারের কাছে দাবি থাকবে। এবং এই কথাটা আমি নিশ্চিতভাবেই বলছি, বছরকে বছর বাদ তো পড়ে যাচ্ছে, 7 বছর 8 বছর সাংবাদিকরা প্রশ্ন করে বলছি বছরকে জেলে আছেন এবং যিনি বাইরে আছেন দুই শিক্ষামন্ত্রী বারবার এই গল্প শুনতে আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার ছাত্রদের তোমরা বঞ্চিত করে রাখছো কেন? আমরা চাই যত দ্রুত তোমরা নেতা সম্ভব হবে, আচ্ছা আমার গরিব ছাত্ররা এসে নেতা হবে না? যত দ্রুত সম্ভব আমরা চাই ছাত্র ইলেকশন হোক, এবং অবশ্যই এই সমাজে ছাত্রের একটা বিরাট বড় রোল, ছাত্র সমাজের একটা বিরাট বড় রোল রয়েছে রাজনীতিকে কলুষমুক্ত করার ক্ষেত্রে। রাজনীতিতে যে এই যে টক্সিক বিষয়টা সেটা সরানোর ক্ষেত্রে আমি বিশ্বাস করি, কিন্তু আমি বলছি এটা আমরা চাই করতে, আমরা আবার বলছি আমরা চাই করতে, অধিকার পাচ্ছে না, ক্যাম্পাসে ছাত্ররা রাজনীতি করার অধিকার পাচ্ছে না। তোমরা নিজেরা নেতা হবে আর আমার গরিব ছেলেরা বসে থাকবে। সবাই নেতা হোক, সবাই নেতা হোক। আমরা বারবার বলছি আমরা যে আজকে দলের এই জায়গাতে এসছি, আমরাও কিন্তু কোনো পয়সাওয়ালা বাবার ছেলে নই, ওই জায়গা থেকে আসেনি বিশ্বনাথ দা, আমরাও গরিব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। এবং আমি বলছি যে টাইমটা আপনি বলছেন যে নতুন প্রজন্ম উঠে আসেনি, ওই টাইমটাতেই আমরা উঠেছি, ওই টাইমটাতেই আমাদের দলের ছাত্রনেতা সে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলুন, সুদীপের মতো ছেলে বলুন, সুপ্রিয়র মতো ছেলে বলুন, আমরা প্রত্যেকে উঠেছি ওই টাইমটাতেই। কিন্তু আপনি যে স্পেসিফিক বলছেন তোমাদের পরে কে, আমরা চাই তো আসুন, তোমাদের পরে কে, আমরা চাই আসুন থেকে বন্ধ রেখে দিয়েছো কলেজগুলোতে, যদি সেই ছাত্ররা সুযোগ পাচ্ছে না গণতান্ত্রিক অধিকারের, ছাত্ররা সুযোগ পাচ্ছে না, তুমি গণতান্ত্রিক আমরা চাই দ্রুত আসুন, আমরা চাই দ্রুত আসুন। বেশ সৃজন, তোমাদেরকে ইয়ং জেনারেশনের হাতে ব্যাটন ছেড়ে দিয়েছে সিপিএম এর পুরনোরা, তোমরা কি কোন মানে কি বলবে ভোটারদেরকে যার থেকে পুরনো যে তোমাদের যে লেগেসি তার থেকে বেরিয়ে এসে ভোটাররা বুঝতে পারবে যে না এদেরকে ভোট দিয়ে জেতানো যায়, কারণ এর একটু আলাদা। বিশ্বনাথ দা, আমার সাথে আপনার একটা ফারাকের জায়গা হচ্ছে যে আপনি আমাদের লেগাসিটা নিয়ে গর্বিত নন, আমি আমাদের লেগাসিটার কতগুলো লুপ হোল মেনে নিয়ে আমাদের লেগাসিটা নিয়ে আমি গর্বিত। ফলত ওই ঐতিহ্য, ওই লড়াইয়ের ইতিহাসকে ছেড়ে আসার কোনো কারণ আমি লাল ঝান্ডার কর্মী হিসেবে দেখি না। 1, 2 হচ্ছে কিন্তু প্রজন্ম পাল্টায়, নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্মের ভাষায় যেতে হয়। আজকে যখন বিশ্বনাথ দা এই আলোচনাটা শুনবেন, দেখবেন এর আগে সুমনদার সাথে আমার কথা হয়েছে কিভাবে আমাদের প্রজন্ম আমাদের ভাষায় কথা বলছি, এবং তার কন্টেন্ট যেমন রুজিরুটির রাজনীতি থাকবে, তার ফর্ম সেখানে অতীতে ব্যবহৃত হয়নি এমন অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করছি আমরা, সেটা রাস্তায় দাঁড়িয়ে, সেটা হেঁটেও হতে পারে, সেটা নেটেও হতে পারে, কিন্তু যা দিয়ে নতুন মানুষ নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে। আমার মোদ্দা কথাটা হচ্ছে দেখুন নতুন করে কানেক্ট
হ্যাঁ, আমার কথাটা হচ্ছে যে আবরণের উপরে বিরাট জোর দিয়ে লাভ নেই বিশ্বনাথ দা। জামাটা ভালো, কিন্তু জামার ভিতরে আসলে কি আছে সেই কথাটা খুব দারুণ জাঁকজমক নিয়ে আমি একটা ননসেন্স কথা বললাম, একটা ভুল রাজনীতি আমি প্রপাগেট করলাম, আমি দাঙ্গাবাজি করলাম খুব বিরাট ক্যাম্পেইন করে। ঠিক, কিন্তু সৃজন আমি বলছি যে সেই ঠিক রাজনীতিটা ঠিকভাবে মানুষের কাছে কি পৌঁছচ্ছে, তার থেকেও বড় প্রশ্ন মানুষ কিভাবে গ্রহণ করছে, মানুষ কি গ্রহণ করছেন, দ্যাট ইজ আমার ধারণা, যেহেতু বিশ্বনাথ দা কম বয়স বললেন, এর আগেই এই আলোচনায় কিছুক্ষণ আগে একটা আলোচনা কথা হচ্ছিল, আমার ধারণা এই যে তরুণ প্রজন্মের বামপন্থীরা তারা দৌড়ে বেড়াতে পারে, তারা মানুষের জন্য কাজ করতে পারে, কোভিডের সময় প্রমাণিত, বা তার আগে পরেই রেড ভলান্টিয়ার বা বিভিন্ন লড়াই আন্দোলনে জেল খাটায় এইসবে প্রমাণিত যে এই তরুণ ব্যাচটা তারা মানুষের জন্য দৌড়াতে পারে। এইটা হচ্ছে আমার 1 নম্বর ক্রেডিবিলিটির প্রশ্ন। মানুষ দেখছেন যে আমরা দৌড়াচ্ছি। দ্বিতীয়ত, আমরা যে কথাগুলো নিয়ে দৌড়াচ্ছি সেই কথাগুলোর গুরুত্ব যে আছে, বিশ্বনাথ দা আমি বেশি কথায় যাব না, জাস্ট একটা উদাহরণ দেব। সিএএ লাগু করার পর, মন্দির মসজিদ করে দেওয়ার পর, ওই ময়ূরের পালক নিয়ে জলের তলায় ডাইভ মারার পর, নীতিশ কুমারকে ভাঙানোর পর ফাইনালি গিয়ে ভোট পাওয়ার জন্য কিন্তু লোক দেখানো হলো, গ্যাসের দাম পেট্রোলের দাম একটু কমাতে হলো। ফলত আমাদের কথার প্রাসঙ্গিকতা সেটা যে আছে, আমরা সেই কথা নিয়েই যাব। শুভময় দা, একটা আলোচনা তো আমাদের দেশে আজকাল প্রায় হারিয়েই যাচ্ছে আর কি, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যে শিক্ষার কথা আর কি, এবং এটা কি আমাকে না ওকে? দুজনকে। আচ্ছা। এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে শিক্ষা, তার জন্যে আমাদের বাজেটে একটা সংস্থান রাখা, এবং এই শিক্ষার মাধ্যমেই তো মানুষ তারপর কাজটা পাবেন আর কি। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে, আমি পরে আরেকটা প্রশ্ন আছে কিন্তু প্রথমে এইটা করে রাখি, এই জায়গাটায় দাঁড়িয়ে যে দুজনের বয়সের যোগফলের চেয়ে আমার বয়স মাত্র 4-5 বছর কম আর কি, এইটা শিক্ষা নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন? অর্থাৎ শুধু লোকসভায় যাওয়া না যাওয়া তো আজকে নির্দিষ্ট নয়, কিন্তু গোটা ভারত জুড়ে শিক্ষার যে সরকারি ব্যবস্থা, সেই ব্যবস্থার ওপর আজকে কংগ্রেস আমল থেকে শুরু করে বিজেপি রাজত্ব, পশ্চিমবঙ্গে বামপন্থী আমল থেকে শুরু করে আজকে তৃণমূলের রাজত্ব, সরকারি স্কুলগুলোর যে দুরবস্থা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুধু এ রাজ্যে নয় গোটা দেশ জুড়ে প্রাইভেট কলেজের রমরমা অনেক বেশি বাড়ছে, দোষ কিছু নেই, কিন্তু সরকারি কলেজ বিপুলভাবে এগিয়ে আসছে, ক্রমশ একটা সেক্টর পিছোচ্ছে আর আরেকটা সেক্টর সেই জায়গাটা এই জায়গাটা নিয়ে আপনাদের মতামত শুনতে চাই, আর তারপরে দুটো ছোট ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি শুভময়দাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভালো করে নজর করে দেখেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে আমরা বলি 65টা 70টা প্রকল্প নিয়ে খুব আলোচনা করি, খুব গর্ববোধ করি, এই 65-70টা প্রকল্পেরও আপনি যদি দেখেন 65 থেকে 70% শিক্ষা কেন্দ্রিক। মানে আমি আপনাকে বলতে চাইছি, ধরুন কন্যাশ্রী যেটা আজকে নেদারল্যান্ডসের হেগ শহর থেকে প্রথম পুরস্কার নিয়ে এলো, 62টা দেশের 552টা প্রকল্পকে হারিয়ে, ওটা কিন্তু শিক্ষা কেন্দ্রিক। আজকে সবুজ সাথী সাইকেল, আপনাদের একটা আলোচনার মধ্যে মনে হতে পারে সরকার একটা বোধহয় ডোল পলিটিক্স করছে, কিছু ছেলে মেয়েকে সাইকেল দিচ্ছে, কিন্তু ওই সাইকেলটা পাওয়ার পর নতুন নতুন ছেলে মেয়েদের তাদের স্কুলে যাওয়ার প্রতি যে আগ্রহ বৃদ্ধিটা, আজকে স্কুলের মিড ডে মিল ব্যবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে ইনভেস্টমেন্ট করে যে জায়গাটা পরিবর্তন আনা, এছাড়াও জুতো, মোজা, বই, খাতা, এই জিনিসগুলো শুধু দেওয়ার রাজনীতি নয়, এই দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে যে ঝোঁকটা বাড়ানো, এবং তার চেয়েও বড় কথা শুভময়দা, কন্যাশ্রী আজকে 2013-14-তে লাগু হওয়ার পর যখন থেকে এটার ফলাফল আসা শুরু হলো, আমরা 2017 সালের পর থেকে আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে মহিলা শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা পুরুষ পরীক্ষার্থীর চাইতে 1-1.5 লক্ষ ছাপিয়ে চলে গেছে, যেটা যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি এই চিত্র উল্টোটা চিত্র। আমি উল্টো চিত্রও আছে, কিন্তু এই কয়েক বছরে কি মাধ্যমিকে 4 লক্ষ পরীক্ষার্থী কমে গেছে না, এই কয়েকদিন আমি বলছি পরবর্তী সময়ে প্রাথমিক স্কুলে দেবাংশু দুই হচ্ছে যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এবং ছাত্র এবং শিক্ষার জন্য কাজে লেগেছে, এরকম একাধিক প্রকল্প আছে, এইখানে তোমার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু যখন একটা সরকারের শিক্ষা দপ্তরের 50% আধিকারিক থেকে মন্ত্রী অবধি জেলের মধ্যে থাকেন, তাহলে শিক্ষা নিয়ে সরকারের যে নজর ছিল না সেটা তো বোঝাই যায়, নয়তো তো দুর্নীতিটা এই স্কেলেই হতো না, এরপর তো বিচার ইত্যাদি ইত্যাদি আছে। দেখুন, কিন্তু যেভাবে হাফ অফ এডুকেশন ডিপার্টমেন্ট মন্ত্রী সমেত ঢুকে গেলেন, এটা তো বোধহয় কোথাও একটা নজরদারির অভাব ছিল দেবাংশু। দেখুন, আমি একটা কথা বলি, যে প্রকল্পগুলোর কথা নিয়ে আলোচনা করলাম সেই প্রকল্পগুলোর সিংহভাগই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দফতর থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে, কিন্তু তারপরেও সুমনদা আমি বলছি বিশ্বাসের বাইরে প্রাথমিক স্কুল বন্ধটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত? না, আমার মনে হয় ব্রাত্য বসু এটা নিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে, 7000 স্কুল বন্ধ করার দায়িত্বটা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের তৃণমূল কংগ্রেস নেবে। আমি এইটুকু সুমনদা শুধু যেই আলোচনার মধ্যে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি, কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাদের আজকের জীবনের মধ্যে
ডাক্তার, উকিল, বাজার, দোকান, সর্বত্র এরকম 10 জনের মধ্যে দুটো করে খারাপ মানুষ সর্বত্র আপনি দেখতে সেই পাবেন। দুটো মানুষ তারপরেও তৃণমূলে আছে কেন? আমি কিন্তু বলছি না, তার থেকে বড় কথা তারপরেও হচ্ছে সেই দুটো মানুষ শীর্ষে থাকলে মারাত্মক। না, প্রশ্নটা সেইখানে। এখন বিষয়টা হচ্ছে শীর্ষে থাকার পরও কেউ যদি অন্যায় করেন, আমরা কি তাদেরকে শিল্ড করছি, তাদেরকে গার্ড করছি? কিন্তু তোমরা আমরা তো তাদের শুভেন্দু ধরোনি। অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মাদের মতো তাদের মুখ্যমন্ত্রী বানাচ্ছি না, ঠিক বিরোধী বলেছো। দলনেতা বানাচ্ছি না। 6 দিন আমাদের পরে মুখ্যমন্ত্রী তোমরা সরিয়ে দিয়েছো। আমাদের কিন্তু তোমরা মুখ্যমন্ত্রী তাদের আজও ধরোনি। মমতা বন্দ্যোপাধ্যায়। ধরার জন্য সেই এজেন্সি এসে ধরলো এবং বমাল ধরলো। না, আমি এটাই বলতে চাইছি সুমনদা, একজন দলের ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলের শীর্ষের একজন ব্যক্তি, যে মানুষটারও ইনফ্লুয়েন্স কম নয়, এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা জানি। ফলে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে কোনো অভিযোগ উঠলে কোথাও দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সেই ব্যাপারটা তিনি কোথাও গিয়ে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করেছিলেন কিনা, এটাও কিন্তু আমরা আজকের দিনে জানি না। এটা পার্থ চট্টোপাধ্যায় যেদিনকে ধরুন তাকে নিয়ে কোর্টে আলোচনা হবে তিনি বলবেন। পুলিশ মন্ত্রীর নাম সেদিনও এবং আজও মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় পার্থ আমরা তো চট্টোপাধ্যায় সন্দেশখালী নয়। ইস্যুতেও কিন্তু সুমনদা এই কথাটা বারংবার বলেছি দেবাংশুকে যে প্রশ্ন কোথাও গিয়ে করছি, পুলিশ মানে সিস্টেম fail করেছে। সৃজনদের 34 বছরের শিক্ষা দপ্তর কোথায় দাঁড়িয়ে ছিল সেই প্রসঙ্গ আমরা বাদ দেব না, এবং সেই প্রসঙ্গেও তীব্র সমালোচনা থাকবে সৃজন। শিক্ষা দপ্তর, বুদ্ধদেব ভট্টাচার্য অন্তত 6টা ইন্টারভিউতে এই চ্যানেলেই আমাকে বলেছিলেন যে দুটো ক্ষেত্রে আমরা সফলতা পাইনি, ইনফ্যাক্ট আমরা কার্যত ব্যর্থ হয়েছি, আমরা খুব চেষ্টা করছি, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য। এক নম্বর হলো ব্যর্থতা কিছু ছিল, কিন্তু এই যে ধরুন 14 বছর বয়স পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন, এটা কিন্তু ওই পার্লামেন্ট ইলেকশন কেন্দ্রিক যেহেতু প্রশ্ন এসেছে, এটা কিন্তু ইউপিএ 1 60 জন বামপন্থী সাংসদ তাদের চাপে করানো। যে কথাটা শুভময়দা জিজ্ঞাসা করলেন খুব স্পেসিফিক করে, এক হচ্ছে বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে জোরদার করা। প্রতি বছর বাজেটে এটা ভাবা যায় না যে বিজেপির বাজেটে এই প্রতি বছর কমে আসছে। এই বছর কংগ্রেসের বাজেটে কি প্রচুর বেশি টাকা রাখা হতো? আমি বলছি আমি কংগ্রেসের বাজেট ইভেট করছি না, আমি কংগ্রেস নই। নিশ্চিতভাবে আমরা কংগ্রেসের সমস্ত এই ধরনের জিনিসগুলোর বিরোধিতাই করতাম আগে, কিন্তু বিজেপি এসে যেটা হয়েছে যে এই লুটটা একেবারে খুল্লামখুল্লা হয়। 0.44% অফ দি বাজেট এডুকেশন খাতে খরচ হয়েছে। এই যে নির্লজ্জতা, আমি বলছি জাতীয়, আমার যেটা মানে আমি আর অনেক কথায় যাব না, তো প্রত্যেকে বুঝতে পারছে যে পাবলিক এডুকেশন সেক্টরটাকে ধ্বংস আমরা নিউমেরিক্যালি সংখ্যা কমাতে পেরেছি অনেক, এবং আমি বলছি শুধুই কন্যাশ্রী প্রকল্পের জন্য গ্রামগঞ্জে বহু মানুষজন, আমি বলছি বহু মানুষজন তারা তাদের কন্যার বিবাহ জানবে যে এটা 100টার মধ্যে 90টা লোক ফেল করছে। এই যে মহিলাদের ড্রপ আউট বেড়েছে এবং পাচারের সংখ্যাও বেড়েছে আফটার কোভিড। এই যে অবশ্যই আমি বলছি এটা কোভিডের একটা আলাদা ইমপ্যাক্ট রয়েছে, কোভিডের একটা আলাদা ইমপ্যাক্ট, এটা সর্বত্রই হয়েছে। নারী পাচার, নাবালিকা পাচারের সঙ্গে কোভিডের সম্পর্ক। আমার নিশ্চিত আমার মানে আমার ফাইনাল কথা যে শিক্ষা খাতে 6% বাজেটে অ্যালট করো। কোঠারি কমিশন 1964 থেকে বলে আসছে, এই সরকারগুলো করেনি, বিজেপি এসে একেবারে লাটে তুলে দিয়েছে। বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং গোটা তৃণমূল দলটার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তার বিরুদ্ধে পদক্ষেপ কি হবে, এবং আমি জানি সৃজন বাইপাস করার চেষ্টা করবে। এই যে সিপিআইএম এর যে ভয়ঙ্কর রেড টেপিজম, ভেতরের যে কোনো একটা কথা, কোনো একটা সিদ্ধান্ত ও আগে বলুক।
আচ্ছা, আমি বলছি আপনি যে প্রশ্নটা করলে, দেখুন আমাদের ক্ষেত্রে দায়িত্বটা অনেকটা কমে যায় যখন আমরা দেখতে পারি আমার দলই অ্যাক্টিভ এগুলোর সলিউশন আনার ক্ষেত্রে। আমি বারংবার বলছি আমার দল আর আমার উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি প্রেস কনফারেন্স করেন এই কলকাতা শহরে বসে। যাই হোক, হ্যাঁ সৃজন খুব না, দ্রুত এবার আমাদের একদম একদম সময়টা আমার মনে হয় না রেড টেপিজমের সমস্যা অতীতে কোথাও যদি থেকেও থাকে, আমি যদি সবটা অস্বীকার নাও করি, আজকের প্রজন্মের, আমাদের গোটা প্রজন্মের বিহাফে আমি বলতে বাইনারিটা ভাঙার জন্য এতগুলো কথা সৃজনদা বললো। সৃজনদা বুকে হাত থেকে এই কথাটা বলতে পারবে? সৃজনদা এটা বিশ্বাস করো 2021-এর নির্বাচনে তোমাদের আইএসএফকে সঙ্গে নেওয়া সেটা বিজেপির সুবিধা করার জন্য নয়,
এর অঙ্ক বিজেপিকে সুবিধা করার জন্য, এটা তুমি বুকে হাত রেখে বলতে পারবে? কেন 2021-এর নির্বাচনী আইএসএফ এর মতো একটা দল যারা একটা নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক রাজনীতি করে তাদেরকেই তোমাদের সঙ্গে নেওয়া দরকার পড়লো? তোমার মনে থাকবে, আমি এক সেকেন্ড শুনুন, তোমার মনে থাকবে তাহলে তুমি যদি আইএসএফ কে ধর্মকেন্দ্রিক দল বলে ব্র্যাকেট করে তুমি যা যা ইঙ্গিত করতে চাইছো, তাহলে আমাকে সেটা বিশ্বাস করো না? আমি বলছি তাহলে আমাকে তৃণমূল যে বিরাট বিজেপির বিরুদ্ধে লড়ছে তার সিদ্দিকুল্লাহ মনে করাতে হবে, তার ইমরান মনে করাতে হবে, সিমির সাথে যোগাযোগ ছিল, খাগড়াগড়ে বিস্ফোরণ, সে তোমাদের রাজ্যসভার এমপি হয়ে বসেছিল আমাদের, এবং বিভিন্ন রকমের বিজেপির নেতা আরএসএস এর লোক, তাদেরকে তোমরা ধরে ধরে কোথায় কোথায় এই তর্ক অনন্তকাল চলতে হবে। কিন্তু দেবাংশুও কি বুকে হাত দিয়ে বিশ্বাস করে যে এই যে ডায়মন্ড হারবারে নিজে দাঁড়ালেন না নওশাদ সিদ্দিকী, সেটা কাকে সুবিধে করে দেয়া? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুবিধে করে দেয়া নয়? আপনার কথা অনুযায়ী আমি তো সিপিএম নই, আমি বুকে হাত দিয়ে আপনাকে বলছি, আমি দু হাত দিয়ে বলছি, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে নওশাদ সিদ্দিকী প্রথমে বলেছিলেন সিপিএম এর উস্কানিতেই, সিপিএম এর যেমন বিজেপির অনেক গোপন উস্কানিতেই বলেই চললেন, রিপিটেডলি, কিন্তু পরবর্তীকালে তিনি যখন গ্রাউন্ডের পরিস্থিতিটা একটু ঠাওর করতে তো সময় লাগে, তিনি যখন ঠাওর করে উঠলেন বাস্তব পরিস্থিতি কি, তিনি বুঝলেন এখনো পর্যন্ত আমি অপরাজেয়। যেমন ধরুন সজল ঘোষ, তার একটা সুবিধা হচ্ছে তিনি অপরাজেয় বলতে পারেন, আমি প্রথম ইলেকশন দাঁড়িয়ে প্রথম ইলেকশন জিতেছি। নওশাদেরও সেই ব্যাপারটা আছে। এখন সজল ঘোষ যেমন এখন বিপদে পড়ে গেছেন, ওকে বরানগরের টিকিট দিয়ে শুভেন্দু অধিকারী ওর অপরাজেয় তকমাটা কেড়ে নিতে চাই, যেখানে জানে ও হারবে, হারার পরে এই কথাটা বলতে পারবে না। সেম কেস নওশাদ সিদ্দিকী ভাবলেন আমি যদি এখন ডায়মন্ড হারবারে দাঁড়াই এবং আমার এই অপরাজেয় তকমাটা যদি সরে যায়, রাজ্য রাজনীতিতে যে গুরুত্বটা আমি পাই সেটার ভবিষ্যৎ। এখানে আমার একটাই প্রশ্ন থাকবে যে নওশাদ সিদ্দিকী এইটা যখন বারবার প্রতিদিন সন্ধ্যেবেলা এসে প্রায় ঘোষণা করছিলেন সাংবাদিক সম্মেলন করে যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, তখন এই তকমাটার কথা কি তার মাথায় আসেনি? নাকি পর্দার আড়ালে, যেটা আমরা কেউ জানি না, যে পর্দার আড়ালে কোনো কিছু ডিল হলো, পর্দার আড়ালে কোনো বোঝাপড়া হলো, জানি না। কিন্তু পরের প্রশ্ন, আমি একটা কথা আমি শেষ আমরা আমি 1.5 ঘন্টা অতিক্রম এই অনুষ্ঠানের মাধ্যমে ভাঙড় সহ সর্বত্র যাদবপুর লোকসভার আইএসএফ কর্মী সমর্থকদের কাছে আবেদন করতে চাই, আমরা হাত বাড়িয়ে আছি, তৃণমূল বিজেপির সুবিধা হয় এমন কিছু করবেন না। বাস দুটো ছোট ছোট প্রশ্ন আগে সৃজনকে করব, তারপরে আমি দেবাংশুতে আসছি। প্রথম নম্বর হচ্ছে সিপিএমকে লোকে ভোট দেবে কেন? যতবার দায়িত্বে এসছে, যখনই দায়িত্ব নেওয়ার সময় এসছে, আমি 1996 সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলেন আমাদের সবার বুকে শেল মেরে, এটা জ্যোতিবাবু, সেটা আমরা দেখেছিলাম। 2004 সালে 61টা সদস্য নিয়ে যখন সোনিয়া গান্ধী হাতে পায়ে ধরছেন যে 4টে ক্যাবিনেট বার্থ, সিপিএম বলল না আমরা নেব না। তো এই রাজ্যের কি উন্নতি হবে? কেন আমরা সিপিএমকে ভোট দেব? যখনই দায়িত্বের প্রশ্ন আসে দায়িত্ব তারা সার্ভ করে চলে যায়, তাহলে আমরা দেবো কেন ভোট? দ্বিতীয় আর একটা প্রশ্ন, যে এই যে যেহেতু ম্যানিফেস্টো থেকে এসছে, ম্যানিফেস্টো কালকেই বেরিয়েছে, কিন্তু 9 পাতায় আমি দেখলাম অদ্ভুতভাবে লেখা আছে 33% মহিলাদের জন্য আইনসভায় সংরক্ষণ। এটা কি না জেনে নাকি বিভ্রান্ত করার জন্য? কারণ এটা তো আইন অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় যে তার ওই একই পাতাতে লেখা আছে যে মহিলাদের পারিবারিক এবং বৈবাহিক যে সম্পত্তির অধিকার, সেটাকে সমানাধিকারে নিয়ে আসতে হবে, সেই আইনের দাবিতে লড়বে। এখন এখানে হিন্দু কোড বিল, সাকসেশন অ্যাক্ট 1956 এবং তারপরে সুপ্রিম কোর্টের রায় অনেকটা নিয়ে এসছে, অনেকটা সমানাধিকারের জায়গায় নিয়ে এসছে, কিন্তু মুসলিম কোড কিন্তু পার্সোনাল লই চলে। তাহলে কি ঘুরিয়ে সিপিএম ইউনিফর্ম সিভিল কোডের কথাই বলছে, বিজেপির কথাই বলছে, কিন্তু ঘুরিয়ে বলছে? 1, 2, 3 করে বলি, হ্যাঁ, কিন্তু খুব দ্রুত, কারণ আমরা সময় ইতিমধ্যে অতিক্রম করে গেছি। প্রথম প্রশ্ন হলো, এই মুহূর্তে বিজেপি হারবে, বিজেপি হেরে যারা ক্ষমতায় আসবে দিল্লিতে, সেটা হলো ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নেই, ইউনিফর্মালি জানিয়ে দিয়েছেন। আমি শেষ করিনি, ইন্ডিয়া জোটে বলে দিয়েছেন যে ওখানে সিপিএম সব কন্ট্রোল করে, আমি ওখানে থাকবো না। 1, 2 হচ্ছে যে আমরা অতীতে, আমি তো যা শুনেছি সকলেই শুনেছেন, অতীতে ঠিক এই নিয়ে বিতর্ক হয়েছে। আপনি জানবেন সম্ভবত 2001 বা 2 সালে আমাদের পার্টি একদম ডকুমেন্টেড করে বলেছে আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই এই ধরনের, আমরা তাহলে দিল্লির সরকারে যাব। তার থেকেও বড় ফিলোসফিক্যাল প্রশ্নটা যেটা, যে বামপন্থীরা শক্তিশালী হলে আসলে 100 দিনের কাজ, আসলে আরটিআই, আসলে রাইট টু এডুকেশন, রুরাল হেলথ মিশন ইত্যাদি প্রশ্ন সামনে আসে, যেটা কোনো সমস্ত ক্যাবিনেট থেকে ছেড়ে দিয়ে গোটা আমি আপনার কথা পথে বসিয়ে চলে, এই প্রশ্ন এসেছে অতীতে। আমি আপনাকে 2024 সালের সিপিআইএম এর কথা বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, সিপিআইএম যদি মানুষের সমর্থন পায়, সিপিআইএম সেন্টারের পলিসিকে জনমুখী দিকে প্রভাবিত করার জন্য সর্বোচ্চ করবে পার্লামেন্টের ভিতরে বাইরে নীতি নির্ধারণের প্রশ্নে। 1 আর 2 ছিল 1 9 নম্বর পাতাতে
মানে আইনসভায় মহিলাদের সংরক্ষণ 33% যেটা হয়ে গেছে। এইটার প্রথম এই দাবি তুলেছিলেন গীতা মুখার্জি, সিপিআই এর এমপি। বৃন্দা কারাতদের দীর্ঘ লড়াই, আরো কিছু পার্টির আরো কেউ আছেন। বিজেপি যেটা এনেছে সেটা লাগু হতে হতে এখন অনেক দিন লাগবে। কয়েকদিন আগে একটা স্টান্টবাজির মতো কতগুলো কথা বলেছে। 23শে সেপ্টেম্বরে এটা কিন্তু গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু তার লাগু হওয়াটা ঠিকই আমরা জানি। তা সত্ত্বেও আমরা এটা রেখেছি, তার কারণ এই মুহূর্তে দ্রুত বিধানসভায়, লোকসভায় বিভিন্ন পার্টির পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনে বিজেপি মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে মনুবাদী আরএসএস যে কথা বলছে তাতে সন্দেহের অবকাশ থাকে। আমাদের পার্টির ক্ষেত্রে সেই সন্দেহের জায়গাটা থাকে না। নাকি সৃজন এটা এই জন্য যে পরে যাতে বলা যায় যে আমাদের দাবিতেই হয়েছিল? না, আমরা তো 1996 থেকে বলছি। আমার খুব দ্রুত এগোতে হবে, আমার বিষয়টা সময় একেবারে শেষ। সেটা হলো এটা কিন্তু মনে রেখো, ডিলিমিটেশন ছাড়া হয় না। মানে তুমি কোন আসনটা মহিলাদের জন্য বরাদ্দ করবে, কোনটা তফসিলি, কোনটা উপজাতি, একবারে সংবিধান একমাত্র সংস্থাকে দায়িত্ব দিয়েছে ডিলিমিটেশন কমিশন। 2026 এর পরে প্রথম সেন্সাস, 2033 হচ্ছে না কেন? আমি এখনি আসতে যাচ্ছি, মানে তোমার কোনো আইন দিয়ে তুমি পারবে না, আপনার কাছে ওটা চাইলেও পারবে না। বিজেপি সেন্সাসটা করাচ্ছে না কেন? বিজেপি সেন্সাস করাচ্ছে না কেন? এবার আমি দেবাংশুর কাছে আসছি। দেবাংশুকে আমি প্রথম নম্বর দুর্নীতির প্রশ্ন তো করেই দিয়েছে, কিন্তু বিজেপির সঙ্গে বিভিন্ন সময় জোট হয়েছে। বিজেপি মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে। এই যে বিজেপির সঙ্গে এই ঘনিষ্ঠতা এবং ইডি সিবিআই নিয়ে এই যে সেটিংয়ের যে কথা দীর্ঘদিন ধরে বিরোধীরা বলে আসছে, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মানে বিজেপি বিরোধিতা এটা তৃণমূলের কতখানি জনমানসে গ্রহণযোগ্য হবে বলে তুমি মনে করো? এটা হলো আমার প্রথম। রবীন্দ্রনাথ প্রথম কথা। দ্বিতীয় নম্বর আর একটা প্রশ্ন আছে, সেটা ছোটই প্রশ্ন। তুমি খুব ভালো একটা গান হিসেবে লিখেছিলে খেলা হবে, কিন্তু এই খেলা হবে কিন্তু খুব রাজনীতিকে খুব খেলো জায়গায় নিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। খেলা হবে খুব পপুলার এবং সেটা ভায়োলেন্সেও কিন্তু মানে সাংঘাতিকভাবে প্ররোচনা দিচ্ছে। খেলা হবে বলতে বলতে নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের এটা প্রায় মানে জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে, তৃণমূলের জাতীয় সঙ্গীত। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে ছুরি তো সবার বাড়িতেই থাকে। কেউ সেটা মানুষ খুনের জন্য ব্যবহার করে, কেউ সেটা আলু পটল কাটার জন্য ব্যবহার করে। এখন যারা এটাকে ভায়োলেন্সের দিকে নিয়ে গেছেন এই উত্তরটা তারা দেবেন। লেখার উদ্দেশ্য তো কখনোই ভায়োলেন্স নয় এবং আমি বিশ্বাস করি এটা কেউ নিয়ে যাননি। আমি প্রথম প্রশ্নের উত্তরটা আপনাকে দিই। আপনি যেটা করলেন সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা আপনার কি বিষয় ছিল? সেটিং। হ্যাঁ, সেটিং নিয়ে আমি আপনাকে কথা বলি। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার না দুবার কবে কোন সময় বিজেপির সঙ্গে গেছিলেন যে কারণে আজও তাকে প্রশ্ন শুনতে হয়। আমি এর আগেও যে প্রশ্নটা উত্তর দিয়েছি সেটা হচ্ছে যে বামপন্থীরা এটা নিয়ে বড় বড় ধরুন কলার উঁচু করে কথা বলে, আমরা আর যাই হোক কখনো বিজেপির সঙ্গে তাদের, আমি বলছি দাদা একটু বলে নি, আমি বলছি তারা তো নীতিশ কুমার 5 বার পাল্টি খাওয়ার পর তাদের গভর্নমেন্টের পার্ট ছিল বিহারে। আজকে শিবসেনা যে বিজেপির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, 15-20 বছরের উপরে তাদের জোট সঙ্গী, তাদের পার্ট ছিল মহারাষ্ট্রে। আজকে তাদের সরকারটা সরে গিয়েছে। তাহলে যদি ওদেরকে বিশ্বাস করা যায়, হোয়াই নট মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি একবার করেছিলেন, এরা কতবার করেছিলেন? 10 বছরে 5 বার পাল্টি খেয়েছেন। 2 নম্বর কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনি বললেন কতটা বিশ্বাসযোগ্য হবে। বিশ্বাসযোগ্য কতটা হবে তার প্রমাণ মানুষ দিয়ে দিয়েছেন। মানুষ ইলেকশনে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলায় সবচেয়ে স্ট্রং একটা ফেস। আর আমি কেন বলছি রবীন্দ্রনাথ দা, এটার মূল কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদী জবে থেকে বিজেপির মুখ হিসাবে প্রজেক্টেড হয়েছে। 2014 সালে আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী ভেবেছিলেন মমতা দিদিকে একটু প্রশংসা করবো, দিদি যদি আমাদের সাথে জোটে চলে আসেন। দিদির খুব প্রশংসা করছিলেন 2014 সালে। ব্রিগেডে এসেও দিদির প্রতি একটু নরম মনোভাব দেখিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক বিন্দু নরম মনোভাব দেখাননি সেই সময় দাঁড়িয়ে। 2014 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতির জায়গা থেকে একদম স্ট্রিক্ট আছেন, কারণ তিনি জানেন যে ভারতীয় জনতা পার্টির এই নরেন্দ্র মোদী অমিত শাহ সেটআপটা ভারতবর্ষের জন্য কতটা খতরনাক আর কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সেই জায়গা থেকে আমি আপনাকে লাস্ট একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেস যে স্ট্রংলি, আচ্ছা ধরুন রাস্তায় দাদা একটা কুকুর আছে, আমি আর আপনি যাচ্ছি, ওই কুকুরটার ওখানে গেলে কুকুরটা রোজ আমাকে কামড়ায় আপনাকে কামড়ায় না, তাহলে দাদা সোজা প্রশ্ন আমি করি, কুকুরটাকে কে বিস্কুট দেয় রোজ লুকিয়ে লুকিয়ে? সহজ উত্তর হচ্ছে আপনি দেন। কেন? কারণ কুকুরটা আপনাকে কামড়ায় না আমাকে কামড়ায়। তো নরেন্দ্র মোদীর যে এজেন্সি, সেই এজেন্সি সবচেয়ে বেশি কোন পলিটিক্যাল পার্টিকে অ্যাটাক করেছে ভারতবর্ষের মাটিতে? আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে, কোন পলিটিক্যাল পার্টি সবচেয়ে বেশি সাফার্ড হয়েছে নরেন্দ্র মোদীর এজেন্সি দ্বারা? ভোটের আগে দিল্লি এবং কেজরিওয়াল, দিল্লি হেমন্ত সোরেন এবং কেজরিওয়াল। আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস নয়, হেমন্ত সোরেন এবং কেজরিওয়ালের কথা আপনি এই কারণে বলছেন কারণ তাদের দুজন মাথা অ্যারেস্টেড হয়েছেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা বারবার এই আলোচনা করেন মাথা 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 কোথায়, যে কোর্টের আলোচনা ইত্যাদি আলোচনা, আরে কিছু নেই তো পাবে কোথায়? যেটাকে আপনারা সেটিং বলেন, বিরোধীরা সেটিং বলে, আমি বলছি সেটাতে তো মেটেরিয়াল নেই কিছু। মেটেরিয়াল না থাকলে নারদে ঘুষ খেলেন। মেটেরিয়াল আমি বলছি মেটেরিয়াল। কৃষ্ণ আদবানি লোকসভায় এথিক্স কমিটির দেবাংশু, তুমি ঠিক 1 ঘন্টা আগে বলেছো যে কেজরিওয়ালেও কোনো মেটেরিয়াল নেই।
না, আমি তো সেটা বিশ্বাস করি, ঠিক 1 ঘন্টা আমি আগে। বিশ্বাস করি, কিন্তু Repeat করে তারপরেও শুধু কেজরিওয়াল না, হেমন্ত সোরেনের ক্ষেত্রে মেটেরিয়াল নেই, কিন্তু তারপরেও তাহলে এখন বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের material নেই। বাংলার ক্ষেত্রে যে কটা কেস, হ্যাঁ। আমি বলছি সারদা টু রোজ ভ্যালি, হ্যাঁ। আমি ওখানে তো একটা দুর্নীতির কথা, ধরুন লিকার স্ক্যাম, আমি বলছি বাংলার ক্ষেত্রে যে কটা নিয়ে আমি অভিযোগ বলছি উঠেছে, দুটো কেসে কোনো মেটেরিয়াল নেই, তার সত্ত্বেও দুজন মাথা জেলে চলে গেল। আমি বলছি সারদা 10 বছর ধরে চলছে, নারদা চলছে 2016 সালের পর থেকে। আপনি কালকে- এটা আগের দিন কালকে উল্লেখ এটা করে দিয়ে আমি দেখিয়েছিলেন। অনুষ্ঠান শুরু আমি করেছি। আপনাকে এই কথাটা বলি সুমনদা, 10-12 যে বছরের 10 বড় কেসের বছর অগ্রগতি দিয়ে কোথায়? ট্রেলার হতে পারে না, কেসের আর অগ্রগতি 10 আমাদেরও তো বছরের এটাই ট্রেলার হলে প্রশ্ন। সিনেমাটা 30 আমি বছর দেবাংশুকে হয়। 100% তারপরেও 100% আমাদেরই তাপস পাল দশ arrest বছরে হয়েছিলেন। কেসের অগ্রগতি আচ্ছা কাছে। বেশ, এবার আমাদেরই আমার তাপস মদন পালের কাছে যেতে হবে। আমাদেরই সুদীপ কেসের বন্দ্যোপাধ্যায় অগ্রগতি arrest ঘটেনি হয়েছিলেন। বলেই তো বিজেপি আমাদেরই তৃণমূল মদন মিত্র সেটিং। arrest হয়েছিলেন, আমাদেরই নেতা, কিন্তু কেসের সিপিএম এর অগ্রগতি নেতাদের ঘটেনি টাচ বলেই করেনি। তো, CPM এর আর কিছু কেন নেই তো। সিপিএম এর নেতাদের বেশ। টাচ করেনি? CPM এর দাদা, কোনো প্রশ্ন নেই। সিপিএম এর নেতাদের কেন টাচ করেনি জানেন রবীন্দ্রনাথ দা? কারণ এই সেটিংটা সবচেয়ে বড় সেটিং, তুম হামকো 25% ভোট দো, হাম তোমারা নেতা কো ছোড় দেंगे, এটাই হচ্ছে সবচেয়ে বড় সেটিং। মানে 75-25 সব জায়গাতেই আছে আর কি। হ্যাঁ, থাকতে পারে না, আর সিপিএম এর সেই ক্ষমতায় আছে যে নিজেরা ভোট না নিয়ে ওরা ট্রান্সফার করতে পারে। না, এটা একটা নিজেরা ভোট বিস্ময়কর। দিয়েছে, বিরাট। 2016 তে তো প্রায় 40% এর কাছাকাছি ভোট নিয়েছে ওরা। তাহলে 16 ভোট থেকে তাহলে transfer করা যতবার শুরু এ করে। রাজ্যের নির্বাচনের ফলাফল বের হয় সেটা সিপিএমই করে। না, না, আমি বলছি 16 মানে পর ভোট আমি যা ট্রান্সফার বুঝতে কিন্তু পারছি, মারাত্মক কথা। সিপিএম এর ভোট আচ্ছা, তৃণমূলে আপনি গেছিল, যদি- সেই ভোট বিজেপিতে একজন গেছে, যদি মানে আসলে সিপিএমই ক্ষমতায় একজন যদি আছে। তৃণমূল বিরোধী ভোটার হয়, সে ধরুন বামেদের ভোট দেবার, বামের কোনো নেতা ওখানে গিয়ে বলছে আমি না পারবো না তৃণমূলকে সরাতে, ভাই তুই অন্য কাউকে দেখে নে, তো সে কেন না, বিজেপি আমি কে দেবে বলছি না? ভোটার সহজ অঙ্ক। দেবাংশু, এটা খুব কল্যাণ ইন্টারেস্টিং ব্যানার্জি আর ডিবেট, কবির এটা বসু দীর্ঘক্ষণ কেন চলতে দেবে? পারে দেবাংশু, কিন্তু আমি বলছি সেই ভোটার যাকে ভোট দিল না তার কথা শুনলো, মানে সিপিএম নেতা বলে দেবে ভোটারকে যে আমি কোথায় ভোট দেবো। সেই ভোটার- আমি এই না, লজিকটা না, আমি আজ CPM অবধি কে তো বুঝতে পারিনি। তাদের যে একটা কর্মী, তাদের যে একটা ভোট যাদের ব্যাংক, 2011 সালে মানুষ ভোটের মাধ্যমে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনলো, তারপর সেই সিপিএম তারপর তো তারা 40% ভোট ছিল তারা সুমন ভোট দাদের। ট্রান্সফার করছে যে না আমার দরকার নেই, বিজেপি পাবে। আমি বলছি এই একদম। নিয়ন্ত্রণ হয় থাকলে কখনো? তারা ক্ষমতায় থাকতো, এই খবর তারা হয় মুখ্যমন্ত্রীর কখনো? চেয়ারে বসতো। না, আমি বলছি এইটা হতো না, কারণ তাদের 16 আচ্ছা, সালে একটু কথা বলি। আমি একটা লাইন বলবো, কথা বলি। একটা লাইন বলছি। এটা আসলে কি হয়েছে, হ্যাঁ ঠিক ঠিক, আমি জাস্ট মানে এই অভিযোগটা তো বারবার শুনতে হয়। তুমি যদি সেফোলজিস্ট আছেন বা আপনারা যদি তথ্য ইত্যাদি দিয়ে দেখেন, ঠিক বিজেপি যখন পশ্চিমবঙ্গে উঠেছে বিভিন্ন পার্টির ভোট বিজেপিতে গেছে, আবার কিছু মানুষ বিজেপিকে আটকানোর জন্য বামপন্থীদের সাথে ছিলেন বা অন্য কোনো পার্টির সাথে ছিলেন, এই মুহূর্তে সব থেকে ভায়াবল বলে এদের সাথে গিয়েছেন। তার ফলত তৃণমূলের ভোটটা তৃণমূলের জায়গায় তাহলে থেকেছে। সুমনদার কথা অনুযায়ী ওরা তৃণমূলের ক্ষমতা দিয়ে আমাদের দিল কেন বলো? তৃণমূলের একদম। ভোটও বিজেপিতে গেছে, তৃণমূলের ভোটও না। বিজেপিতে গেছে, এই পরিষ্কার আচ্ছা, কথা। একটু কথা বলি, মানে Regimented সাংঘাতিক, vote মানে ব্যাপারটা সুমনদা সাংঘাতিক ভোট একটা কখনো রেজিমেন্টে যা হয় না। দেখলাম আমি আমরা। বলছি একদম মানুষের ভোট, মানুষের ভোট, মানুষ ঠিক করেন যে কাকে দেবে, না, কারুর ক্ষমতা নেই ট্রান্সফার এক্স্যাক্টলি করার। সাংঘাতিক একটা ভিসিএস সার্কেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কিছু একদম। বুঝতে পারছি না। আর যেটা মানে মনে হলো যে আমরা এমন একটা জিনিসে ঘুরছি, মানে ইন্ডিয়া জোট, এত সিট আছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ। ক্ষমতায় আসতে পারে। মমতা ব্যানার্জির কাছে 42টা সিট, উনিও প্রধানমন্ত্রী হতে পারেন, এতক্ষণ আমি যা বুঝলাম আর কি। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, এক্ষুনি ফিরছি। ফিরে এলাম বিরতির পর, প্রশ্ন সরাসরি নেব। আমার প্রথম প্রশ্ন বলবো না, একই সঙ্গে প্রশ্ন, তবে সৃজন বোধহয় খুব একটা এর মধ্যে থাকবে না। আচ্ছা, আমি দেবাংশুর কাছে একটা জিনিস জানতে চাই। দেবাংশু, গতকাল শুনলাম তৃণমূলের সুপ্রিমো বলছেন যদি তৃণমূলকে ভোট না দেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সব বন্ধ হয়ে যাবে। আমার একটা কথা বলুন, এগুলো তো রাজ্যের প্রকল্প, এটা তো লোকসভা ভোট, উনি কি এটা বলতে পারেন? আমি প্রথমে কথা জানতে চাই। এটা তো রাজ্যের প্রকল্প, এটা বিধানসভা ভোট হলে তার একটা জাস্টিফিকেশন হতো। মানুষকে কতটা অশিক্ষিত ভাবা হলে এই কথা বলা হয়, এবং অবভিয়াসলি গ্রামে গঞ্জে যখন এগুলো গিয়ে বলা হয়, ওনারা তো এগুলো এত ডিফার করতে পারেন না, কিন্তু ওনারা ভাবেন সত্যি তো ভোটটা না দিলে বোধহয় এগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা কি জাস্টিফাইড? আরেকজন গিয়ে বলছেন সেকেন্ড পজিশন, যদি যথেষ্ট মানে না আসে ডিফারেন্স, আপনারা আপনাদের পদ হারাবেন, কাউন্সিলর থাকবেন না, পঞ্চায়েত প্রধান থাকবেন না, এটা কি জাস্টিফাইড? আমরা কি এইগুলো বলতে পারি? এটা তো হুমকি। আপনি একজন তরুণ তুর্কি হিসেবে, আপনি তো এবারের এমপি, আমরা খুব খুশি যে আপনাদের মতন মুখরা উঠে আসছেন, তবেই হয়তো রাজনীতি বদলাবে। কারণ আপনাদের মতন তরুণ প্রজন্ম যারা এত দুর্নীতিতে হয়তো জড়াতে চান না, আপনারা এলেই কিন্তু এদেশের রাজনীতি বদলাবে। আপনি খোলা মন নিয়ে বলুন তো, এগুলো কি সত্যিই বলা যায়? আপনি কি আপনার প্রচারে এই ধরনের কথা বলছেন? আমি জানতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। অল ইন্ডিয়া নয়, কারণ আপনারা নিজেরাই সর্বভারতীয় দল নন, কেন অল ইন্ডিয়া বলেন বারবার? এআইএডিএম কেও অল ইন্ডিয়া, দ্রাবিড়া, ভুল বলেন, মুনেত্রা, বললেও কাজাগাম, ভুল বলেন। ঠিক আছে, আপনারা আমি তো আপনাকে একটা কথা সর্বভারতীয় বলি, দলের তকমাটাই অল ইন্ডিয়ার হারিয়েছেন, কয়েকদিনের মধ্যে ভাই। হয়ে যাবো, এটা দেখে নেবেন। সে অন্য আমি কথা। যেটা বলতে না চাইছি, হলে আমাদের বলবেন না। পার্টির নাম এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। মেঘালয়ের মতো রাজ্যে আমাদের 5টা এমএলএ সে রয়েছে, যা গোয়ার হোক। মতো রাজ্যে আমাদের 10% ভোট আছে। আপনি আমার কথাটার তো উত্তর ফলে দিন। আমি ওটাই দিচ্ছি, আপনি আমার পার্টির নাম নিয়ে যাবেন না প্লিজ।
আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার দলের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের একজন অভিভাবক, তিনি আমার পার্টির জেনারেল সেক্রেটারি। সেই জায়গা থেকে কোনো জায়গার কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য মনে করেন, তিনি একদম বলতে পারেন, তিনি যদি মনে করেন, আমি আপনাকে বলছি একটা ইলেকশন, একটাই কথা বলুন, উনি হুমকিটা দিতে পারেন। দিদি প্রশ্ন 2 মিনিটে উত্তর 30 সেকেন্ড, এটা তো হয় না। আপনি আমাকে একটা কথা উত্তর দিন শুধু। আমি বলছি সেটা হচ্ছে ইলেকশন অনেকাংশে পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের সাধারণ মানুষের প্রতি ব্যবহারের উপর নির্ভর করে। না, এটা এরকম ওপেন স্টেজে উনি হুমকি দিতে পারেন। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাইভেট আলোচনায় ভেতরে কি হবে আমি জানতে চাই না। না, উনি তো ভেতরে আলোচনাতেই বলেছেন, না স্টেজে দাঁড়িয়ে বলেছেন, তাহলে আমরা শুনলাম কি করে? না, এটা তো সংবাদ মাধ্যম বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিজের কানে শুনেছি। বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অংশটা সেটা মঞ্চের মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপর বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ভেতরের মিটিংয়েই বলেছেন, দলীয় সভায় বলেছেন, মিডিয়া এটাকে কোর্ট হিসেবে তুলে ধরেছে, সূত্রের খবর। তো সূত্রে একটা পার্টির মাথা মিডিয়াকে এলাও করা হয়েছে তো বলতে। আরে আমি না, মিডিয়ার ওখানে গল্প ছিল না, উনি যেটা বলছেন তার কোনো রিজয়েন্ডার আসেনি। আমি বলছি যে দলের অভ্যন্তরে দাঁড়িয়ে একজন নেতা তার কাউন্সিলর, এমএলএ, এমনকি সমস্ত পদাধিকারীদের এটা বলতেই পারে যে তোমরা যদি ভোট এনে দিতে না পারো তোমাদের পথ থাকবে না। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু পাবলিক মঞ্চের উপর থেকে যেটা বলেছেন, যেটা মানে বলা হয়েছে কি যে এটা আমাদের দলের পক্ষ থেকে বলা উচিত হয়নি, বা কেন মিডিয়া বার করলো? আমি তো আমার দলের কর্মীদের না, আমরা প্রথম অংশটায় আসি, সেটা হচ্ছে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা বলেছেন সেটা তো মঞ্চের উপর থেকেই বলেছেন, না হলে প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওইটার কথা বলুন, ওইটার আমি উত্তরে আসছি আপনার কাছে। দেখুন, কেন্দ্রের সরকার তারা যখন পলিটিক্যাল পার্টি হিসেবে 2021-এ ফাইট করলো, 2021-এ ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর বাংলার আবাসের টাকা বন্ধ করেছে। আমি সে কথা জিজ্ঞেস করিনি তো আপনাকে, আমি আপনাকে ওই উত্তরটাই দিচ্ছি। আমাকে দেবেন, আমি আপনাকে বলছি, আমি আপনাকে ওটারই উত্তর দিচ্ছি ম্যাডাম, এটার সাথে কানেক্টেড, আপনি প্লিজ শুনে নিন। আপনি একটা মিনিট শুনে নিন, তারপরে বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাইছি, তারা ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর, যদিও এটা তো তারা লিগালি পারে না, কিন্তু তারপরেও তারা 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে। ঠিক সেভাবেই ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রে আবার ক্ষমতায় আসে, বাংলাকে অর্থনৈতিকভাবে ড্রাই করে দেবে। আর বাংলাকে অর্থনৈতিকভাবে ড্রাই করে দিলে এই প্রকল্পগুলো চালাতে আমাদের অসুবিধা হবে। আমি আপনাকে এটাই বলতে চাইছি, এটার অর্থ এটাই। এটার অর্থ এটাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, তৃণমূল না জিতলে বন্ধ হয়ে যাবে, এটা বলেছেন তো। তৃণমূল জিতলেও বাকি তৃণমূল কেন্দ্রে ক্ষমতায় বসবে? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে। আপনি জানেন, কিন্তু আপনি ঠিক জবাব আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে। এনিওয়ে আমার মনে হয় নো ম্যাডাম, এটা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে। মানে আপনার প্রশ্নটা কি ছিল? না জিতলে বন্ধ হয়ে যাবে। তা আমি তো ওই উত্তরটাই আপনাকে দিচ্ছি, কেন তৃণমূল না জিতলে বন্ধ হয়ে যাবে? তৃণমূল যদি রাজ্যে তৃণমূল না জিতলে তৃণমূল তো কেন্দ্রে বসবে না। আমি বিষয়টা এবার আমি ইন্টারফেয়ার করতে চাই। আমি বলছি দেবাংশু, পুরো জিনিসটা হচ্ছে যে সরকারি প্রকল্পের যে সুবিধে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরা পান, সেইটা বন্ধ হয়ে যাওয়া এবং বন্ধ হয়ে যাবে এই হুমকি নিয়ে। তার কারণ তোমারও একটা ফেসবুক পোস্ট, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাখছি, তুমিও রেখা দেবী যখন প্রার্থী হলেন তুমি বললেন যে কেন সম্ভবত লক্ষ্মীর ভান্ডার এবং আরেকটি প্রকল্প তিনি পাচ্ছেন। তিনি, আমি বলছি স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়ার অধিকার এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন সবার। তিনি বিজেপি করেন, বিজেপির প্রার্থী হতে পারেন, বিজেপির আরো বড় নেতা হতে পারেন, এটা হচ্ছে সাধারণ মানুষের তোমার আমার করের টাকা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টাকা নয়। তো সেটা কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা কোথায়, কটাক্ষেরই বা জায়গাটা কোথায়? আমি বলছি, আপনি যদি আমার পোস্টটা পড়েন, সেই পোস্টে আমি লিখেছিলাম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা দেবী নিজেই স্বাস্থ্যসাথীর সুবিধা নেন, তার পরবর্তীকালে অধিকার। আমি বলছি নয় কেন আমাদের নাম পাল্টাতে হবে, দুয়ারে সরকার বলা যাবে না, বলতে হবে প্রকল্পের নাম তৃণমূলের দুয়ারে সরকার। প্রশ্নটা কেন তুলেছি, তার কারণ হচ্ছে তার আগেই বিজেপিরা যখন বসিরহাটে মিটিং করছে তখনই রেখা দেবীকে পাশে বসিয়ে চিৎকার করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উন্নয়নের প্রকল্প আমাদের এখানকার মানুষ পান না। এই কথাটা যখন তারা বলছেন তার উত্তরে আমাকে ওটা পোস্ট করতে হয়েছে যে রেখা দেবী স্বয়ং পান, তাহলে কি করে তারা পান না বলতে পারে? এই প্রশ্নটা খুব ক্লিয়ারলি আমি কেন বলেছি, আমি বলছি সুমনদা, আজকে যদি আমরা খোঁজ খবর করা শুরু করি, বিজেপির আরো 25টা নেতা বাবু যার বাড়ির লোক এই সমস্ত প্রকল্পে শুনতে, আমি তো করিনি, আমি রেখা পাত্রকে নিয়ে স্পেসিফিক্যালি করেছি এই কারণে। দুটো জায়গা থেকে আপত্তি, একটা হলো এটা বিয়ন্ড দ্য ডিগনিটি, ডেভেলপমেন্ট উইথ ডিগনিটির কথা সবাই বলে, সম্মানের সাথে উন্নয়নটা করা উচিত। একজন বেনিফিশিয়ারিকে দাগিয়ে দেওয়া, এটা আমি মনে করি অত্যন্ত নিম্নমানের কাজ। সেই বেনিফিশিয়ারি যদি আমি কোনো সুবিধা পাই না, রাইট টু প্রিভিয়াসিকে তুমি ভায়োলেট করেছো, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার আধার অ্যাকাউন্ট থেকে শুরু করে একের পর এক তুমি তথ্য ফাঁস করে দিয়েছো। আমার প্রশ্ন, সেই বেনিফিশিয়ারি যদি বলেন যে আমি পাই না কোনো প্রকল্প, তারপরে সেটা দেখানো না, আইনের চোখে দোষী হবে না কেন?
তুমি তো আইনের চোখে দোষী, তুমি বিশ্বনাথ রাইট টু প্রাইভেসিকে ব্রেক করেছো, ফান্ডামেন্টাল রাইটকে ব্রেক করেছো। তোমার সেই অধিকার কে দিয়েছে তোমাকে? আমি যে জিনিসগুলো পোস্টে এসছে তার মধ্যে অধিকাংশ জিনিসই তিনি যখন নমিনেশন ফাইল করবেন তাকে জমা দিতে হবে। আমি বলছি, আমি একটা কথা বলছি, কোনো ব্যক্তিগত সেটা তো প্রকাশ্যে আসবে। আমি সিপিআইএম এর একজন কর্মী হিসেবে একটা শুধু দেবাংশু এটা ওর দিকে চালো, ঠিক তৃণমূল এর মধ্যে সিপিএম একদম অন্য না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র না আমি প্রার্থী, আমি আরেকটা খুব আমি যাচ্ছি গভীর মানুষের কাছে, আমি এটা দুজনকে থেকে করতে চাই। বিযুক্ত না, আমি বলছি, আমি আপনার উত্তর দেব। মানুষ এটা বলছেন যে তৃণমূলের লোকেরা ঘরে এসে বলছে ওদেরকে ভোট না দিলে অমুক অমুক প্রকল্প থেকে নাম কেটে দেবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশুকে আমি অনুরোধ করব অন ক্যামেরা এটা বলে দিক যে মানুষ যাকে ইচ্ছে ভোট থেকে নাম কেটে নেবে, এটাই বলছে তৃণমূলের লোক, সাধারণ মানুষ এটাই বলছে। মানুষ তুমি এই ফুটেজটা থাকুক যে তুমি বলে দাও যে মানুষ যাকে ইচ্ছে ভোট দিন, তৃণমূল কংগ্রেস কারুর নাম কোথাও থেকে কাটার কোনো ক্ষমতা নেই। সরকার মানুষ যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূল কংগ্রেসের তাতে নাম কাটার কোনো বিষয় নেই। কিন্তু তৃণমূল যদি আমি কেটে নিয়ে যাদবপুরে বড় বড় হোর্ডিং এ লাগিয়ে চালাবো, কিন্তু তৃণমূল যদি ভোটে জিততে না পারে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প বন্ধ হবে, এই কেন্দ্রীয় সরকার বন্ধ করবে। এমএলএদের টাকা দেবে, এমএলএদের মাইনে বাড়াবে, তৃণমূলের আছে। আরেকটা প্রশ্ন, একেবারে নির্বাচনী প্রচার হওয়ার আগেই দ্রুত দ্বিতীয় প্রশ্ন। সৃজনকে বিশেষ কিছু এই মুহূর্তে এই জন্য বলবো না, কারণ সৃজনদের তো খুব কিছু হাতে নেই। আর এমপি হয়ে যদি পার্লামেন্টে যান, শিক্ষা ব্যবস্থা ওনাদের হাত থেকেই অনিলায়ন শুরু হয়েছিল, তার আজকে কফিনে শেষ পেরেক পোতা হচ্ছে। কাজে এখন তো খুব কিছু করার নেই। হ্যাঁ, ওই অনিলায়ন হয়ে মমতায়ন হয়ে আজকে কফিনে শেষ পেরেক পুঁতেছি আমরা, বিশেষ কিছু না। কিন্তু দুজনকে না একটা প্রশ্ন করতে চাই। ওখান থেকে শুনছিলাম ড্রপ আউট মহিলা কমেছে, একবারও কাউকে কখনো বলতে শুনি না কি হারে ড্রপ আউট ছেলেরা হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে, ছেলেরা কিভাবে কমেছে। শুধু দুজন তরুণ তুর্কি তো আজকে জানতে চাই একটা প্রশ্ন, এমপি হয়ে পার্লামেন্টে গেলে পুরুষ মানুষের হয়ে একটাও কথা বলবেন? কারুর তো দম নেই একটা ম্যানিফেস্টোতে একটা লাইন লেখার, একটা মেন্স কমিশন দেশে দরকার। একটা কথা পুরুষ মানুষের হয়ে বলতে পারবেন? কারণ রাজনৈতিক নেতারা আপনারা সবচাইতে বেশি ভালনারেবল, আপনাদের সবার আগে দাগিয়ে দেওয়া যায় চরিত্র হনন বলুন, ড্রাগের কেস বলুন, যা খুশি বলুন। আপনারা কি সত্যি একটাও কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন? প্রথম কথা, বিশ্বাস করেন এদেশে পুরুষ মানুষ সত্যি অত্যাচারিত, নির্যাতিত, তাদের অবস্থা খুব খারাপ, তাদের জন্য কিচ্ছু নেই? সত্যি বলতে পারবেন? আপনাদের দুজনের কাছে একটা প্রশ্নের উত্তর চাই, কারণ আমি পুরুষ অধিকার কর্মী, এটুকু মনে করি আমার অধিকার। আপনি যে বিরাট আলোচনার দিগন্ত উন্মুক্ত করছেন সেটা সুমনদা আমাকে সময় দেবে না। আমি একটা লাইনই আপনাকে বলছি, আমরা যখন মানুষের মানুষ বলিনি, পুরুষ বলেছি। শেষ করি প্লিজ, উত্তর দেবেন। হ্যাঁ, আমি উত্তর দেব। আপনি যদি একটু ওইটা কমিয়ে হাতে রাখেন এখানে, আমি উত্তর দেব। সেটা হচ্ছে যে আমরা যখন বলছি মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করব, আমি বলছি এই জন্য আপনাকে বললাম আপনি কাইন্ডলি প্লিজ একটু ওইটা নামিয়ে রাখেন। তার মধ্যে আমরা তো পুরুষ মহিলা নির্বিশেষে করছি, আমাদের কখন আলাদা করে দুটো কথা বলতে হয়, প্লিজ 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 হাত জোড় করছি, আমাদের কখন আলাদা করে কোনো সেকশনের কথা বলতে হয়? যখন এটা বিভিন্নভাবে দেখা যায় যে বহু বছরের ইতিহাস আমাদের দেখিয়েছে কোনো পার্টিকুলার সেকশন তার সেই পরিচিতির কারণে বাড়তি অপ্রেসড হয়েছে। আপনার যদি এই প্রশ্নে কোনো নির্দিষ্ট ডিমান্ড চার্টার থাকে যে এই কথাগুলো বলা উচিত পুরুষ অধিকার কর্মী হিসেবে, উই আর ওপেন টু দ্যাট। আমরা চাইছি আপনি, আমি সৃজন ভট্টাচার্য আপনাকে বলে গেলাম, আপনি দিন, আমরা আমাদের পার্টির কথাবার্তার মধ্যে যেটা যুক্তিযুক্ত মনে হবে আমাদের পার্টিতে আমরা নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব। অজস্র ধন্যবাদ। দেবাংশু কি একই কথা বলছে? আমি একই কথা বলবো, এবং আমি শুধু এইটুকু বলতে চাই, আমার যে সবচেয়ে প্রিয় বন্ধু, সেই বন্ধু গৌরব নাম, সে নিজেও এইরকম একটা সংগঠনের সাথে যুক্ত আছে। ফলে এই আলোচনা আমার সারাক্ষণ হচ্ছে এবং আমি এই সংক্রান্ত প্রচুর ইনপুটসও পাই এবং আমার এই সংক্রান্ত যথেষ্ট পড়াশোনাও অন্তত আমি করার চেষ্টা করি। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা মানুষ, যে মানুষ যে কোনো জায়গাতে যখন কোনো জায়গা থেকে তাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেটা যদি লিঙ্গ হিসাবে নারীর কখনো হয়ে থাকে, নারী জাতি বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে সরকার থেকে শুরু করে সিস্টেম তাদেরকে বহু জায়গাতে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা রিজার্ভেশন নিয়ে এই কথাটা বলতে পারি, তাদেরকে তুলে ধরার চেষ্টা হয়েছে। কোথাও যদি এরকম মনে হয় যে ভারতবর্ষের মাটিতে কোনো আইনের জন্য স্পেসিফিক্যালি কিছু আইন যেটা কারোর হাতে ঢাল হিসাবে দেওয়া হয়েছিল সেটা অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাতে কারোর ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য। তবে নন্দিনীদি পিতৃতন্ত্রের কিন্তু নির্দিষ্ট ইতিহাস আছে, আমি বড় আলোচনায় যাব না, ওটা একটা শোষণের জন্য মাথায় রাখবেন। পিতৃতন্ত্র ধারক এবং বাহক কিন্তু মেয়েরাই, সেই আলোচনাও একদিন হবে। না মহিলা না সিপিএম, কার হাতে থাকলো পেন্সিল? সেটা সুমনদা আপাতত পেন্সিল নয়, পেন আমার হাতে। আমি আর কোনো প্রশ্ন নিচ্ছি না, তার কারণ দুজনের র্যাপিড ফায়ার রাউন্ড এখনো বাকি আছে। সৃজন, রবীন্দ্রনাথ না কার্ল মার্কস? দুজনেই। প্রমোদ দাশগুপ্ত না বিমান বসু? আমি যাকে দেখেছি বিমান বসু। সোমনাথ চট্টোপাধ্যায় না বিকাশ রঞ্জন ভট্টাচার্য?
আমি যাকে দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যদিও সোমনাথ দাকেও অল্প দেখেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গান লেখা না গান গাওয়া? গান লেখা। গান লেখা। মীনাক্ষী না দীপশিতা? দীপশিতা। দেব না সায়নী? আপাতত সৃজন। মোহাম্মদ সেলিম না সুজন চক্রবর্তী? দুজনেই অভিভাবক, দুজনেই। সুজনদার সাথে আমার একটু বাড়তি আগে থেকে ছোটবেলার সম্পর্ক, খুব তুল্যমূল্য বিচারে হয়তো সুজনদা, কিন্তু দুজনেই অভিভাবক। পরেরটা তোমায় আরও বড় নিঃশ্বাস নিতে হবে, তার কারণ জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? এই জন্য বললাম নিঃশ্বাস নিতে হবে, তার কারণ তোমার যে বায়োডাটা দলের তরফ থেকে বলা হয়েছে তাতে তোমার প্রিয় নেতা জ্যোতি বসু, আর তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রাজনীতি সম্পর্কে আগ্রহী হয়েছে। জ্যোতি বসু এটা অন্য ব্যাপার। আমার ধারণা বুদ্ধদেব ভট্টাচার্যকেও জিজ্ঞাসা করলে তিনি বলতেন জ্যোতি বসু। এসএফআই এর সাদা পতাকা না সিপিএম এর লাল ঝান্ডা? এইটা কঠিন প্রশ্ন। এসএফআই এর সাদা পতাকাই আমি বলবো। মারাদোনা না রোনাল্ডো? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না ব্রাজিলের রোনাল্ডো? ব্রাজিলের রোনাল্ডো। আমির খান না সালমান খান? সালমান খান। সালমান খান না শাহরুখ খান? সালমান খান। পুলিশের কোন লাঠির ঘাটা সৃজনের বেশি লেগেছিল, যুবভারতী ডার্বির দিনে নাকি নবান্ন অভিযানে? পুলিশের লাঠি তো পুলিশের লাঠি, তার বিরুদ্ধে কোনটার ব্যথা বেশি দিন থেকেছিল? যুবভারতী। যাদবপুর বিশ্ববিদ্যালয় না সংসদ ভবন? আপাতত সংসদ ভবন। দেবাংশুর কাছে আসবো। কালীঘাটের চৌকাঠ না ক্যামাক স্ট্রিটের চৌকাঠ? কালীঘাটের চৌকাঠ। জয় বাংলা না খেলা হবে? বলেছিলাম এটা আগে সরিয়ে রাখবো। খেলা হবে। 2021-এর আগের তৃণমূল না 2021-এর পরের নতুন তৃণমূল? একটা ইতিহাস, একটা বর্তমান। 2021-এর পরের তৃণমূল। সায়নী ঘোষ না জুন মালিয়া? এটা তো একজন আমাদের একটা সংগঠনের মাথা, একটা মানে ফ্রন্টাল অর্গানাইজেশনের মাথা, আর আরেকজন তো ক্যান্ডিডেট। সেই জায়গা থেকে সায়নী ঘোষ, কারণ একটা সংগঠনের মাথা, ফলে তার সাথে আমার আলাপচারিতা, কথাবার্তা অনেক বেশি হয় দেন অন্য কেউ, তো সেই জায়গা থেকে। পরের দুজনও মাথা, জ্যোতিপ্রিয় মল্লিক না শেখ শাহজাহান? এটা কি পছন্দের দিক থেকে বলতে হবে? জ্যোতিপ্রিয় মল্লিক। দিদিকে বলো না এক ডাকে অভিষেক? দিদিকে বলো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদিকে বলোই বলতেন। নরেন্দ্র মোদী না অমিত শাহ? নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ, অবশ্যই, কোনো সংশয় নেই। দারুণ সাংগঠনিক ব্যক্তি, এবং বিজেপির যেইটুকু যা ওই লোকটার জন্যই। বালি না তমলুক? তমলুক। সংগঠন না সংসদ? এই মুহূর্তে সংসদ, সেটাই সামনের দিকে যেটা আছে। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। দেখুন, সেই কবে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। দেখুন, ভোটে জেতা হারা বড় কথা নয়, আমরা শুধু চাই যে গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করুক বঙ্গ রাজনীতির এই তরুণ তুর্কিরা। ওদের হাত ধরে যেটা হারিয়ে গেছে সেটা ফিরে আসুক, মানে রাজনীতিতে সৌজন্য, যেটা নিয়ে বারবার আমরা কথা বলি, যেটা জাস্ট পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ভ্যানিশ হয়ে গেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। নমস্কার।